একটা ট্রেলার আর তাকে কেন্দ্র করে প্রায় কয়েকটা বিতর্ক, এবং যে বিতর্কটা হওয়ার কথা ছিলই, এটা আমরা সবাই জানতাম যে বিতর্ক হবে। কারণ বিবেক রঞ্জন অগ্নিহোত্রী এমন একজন ফিল্ম মেকার যিনি সারা জীবন সিনেমা বানিয়েছেন বিতর্কিত বিষয় নিয়ে, এবং এটার মধ্যে কোনো অন্যায় নেই। এটার মধ্যে যেমন কোনো অন্যায় নেই, তেমন এটাও বুঝতে হবে যে বিবেক রঞ্জন অগ্নিহোত্রীকে অ্যাজ এ পরিচালক তাকে সমস্ত কিছু রাজনীতির ঊর্ধ্বে দাঁড়িয়ে থাকতে হবে। তিনি যেমন ক্রিয়েটিভ লিবার্টির কথা বলছেন, তেমন কিন্তু একজন ক্রিয়েটার চট করে কোনো রাজনৈতিক দলের মিছিলে পা মেলায় না। অনুরাগ কাশ্যপজিও রিয়েলিস্টিক সাবজেক্টের ওপর কিন্তু সিনেমা বানায়। আজকে কিন্তু রাকেশ ওমপ্রকাশ মেহরা, যিনি ভারতবর্ষের সবচেয়ে বিতর্কিত, এখনো অবধি আমার কাছে সবচেয়ে বিতর্কিত ছবি রং দে বসন্তি বানিয়েছিল, যেখানে স্বয়ং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে খুন করে দেওয়া হচ্ছিল এবং সেন্সর আটকে দিয়েছিল সেই ছবি। এবং তৎকালীন আমলে কংগ্রেসের সরকার, প্রণব মুখোপাধ্যায় ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আমির খান প্রণব মুখোপাধ্যায়কে ইনভাইট করেছিল সিনেমাটা দেখার জন্য। প্রণব মুখোপাধ্যায় সিনেমাটি দেখে হল থেকে বেরিয়ে এসে প্রেস কনফারেন্সে আমির খানকে সাথে নিয়ে জানিয়েছিল, আজ থেকে 19 বছর আগে 2006 সালে প্রেস কনফারেন্সে প্রেসকে জানিয়েছিল, আমি এরকম স্বরাষ্ট্রমন্ত্রী নই, ফলে আমার এতে কোনো আপত্তি নেই, ছবিটা রিলিজ হোক। তো রং দে বসন্তি ছবিটা রিলিজ হয়েছিল, কিন্তু রাকেশ ওমপ্রকাশ মেহরাকে আমরা কোনোদিনও কোনো রাজনৈতিক দলের কোনো মিটিং মিছিলে হাঁটতে দেখি। তিনি দিল্লি 6ও বানিয়েছিলেন, তিনি আকসও বানিয়েছিলেন। অদ্ভুত ব্যাপার, 2014 পর থেকে রাকেশ ওমপ্রকাশ মেহরা ভাগ মিল্খা ভাগ বানানোর পর কোথাও যেন হারিয়ে গেল। আর উত্থান হলো কার? বিবেক রঞ্জন অগ্নিহোত্রী, যিনি 2014 সালের পর থেকেই একটার পর একটা সিনেমা করতে করতে যাচ্ছেন, যার মধ্যে তার প্রথম ছবি ছিল বুদ্ধায়নে ট্রাফিক জ্যাম। দারুণ কনসেপ্টে তিনি এগিয়ে নিয়ে গেছেন গল্পটাকে। টাস্কান্ট ফাইল, ওকে ফাইন, নেতাজির সৈনিকদের কাছে এটা একটা বড় রহস্য ছিল, যার জন্য ঠিক আছে। কাশ্মীর ফাইলস, ঠিক আছে, উনি দেখিয়ে দিয়েছেন। ওনার দেখা দেখে আবার আরেকজন পরিচালক দ্য কেরালা ফাইলস বানালো, সেটাও ঠিক আছে, মেনে নিলাম। তো এই যে ক্যালকাটা কিলিংস, দ্য বেঙ্গল ফাইলস, এই ক্যালকাটা কিলিংস আজ থেকে 80 বছর আগে ঘটছে। 79 বছর হয়ে গেল ভারতবর্ষের স্বাধীনতা, অর্থাৎ 1946 সালের 16ই আগস্ট ক্যালকাটা কিলিংস ঘটছে কলকাতার বুকে, যখন সোহরাওয়ার্দী বাংলার মুখ্যমন্ত্রী, বাট উনি নিজেকে প্রধানমন্ত্রী বলতেন। বাংলাকে উনি একটা আলাদা দেশ করতে চাইতেন, এবং সোহরাওয়ার্দীরই রাইট হ্যান্ড ছিলেন কিন্তু আমাদের শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু বাংলাদেশের। এবং সোহরাওয়ার্দী যেদিনকে মঞ্চে বসে বক্তব্য রাখছে 16ই আগস্টের আগে, ডাইরেক্ট অ্যাকশন ডে, সেদিন মঞ্চে কিন্তু আমাদের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী বসে রয়েছেন। তিনি কেউ নন, স্বয়ং জ্যোতি বসু। তো যাই হোক, হোয়াট এভার, সেই সব পরের বিষয়। এটা একটা সত্য ইতিহাস। কিন্তু গোপাল পাঠার উত্থান, গোপাল পাঠা, তার গোপাল মুখোপাধ্যায় আর কি, তার যে কাকা অনুকূল মুখোপাধ্যায়, তিনি বিপ্লবীদেরকে শেল্টার দিতেন, বিপ্লবীদেরকে আর্মস তার দোকানে থাকতো। তার যে মাংস কাটার দোকান ছিল, বাঙালি হিন্দু ব্রাহ্মণের মাংস কাটার দোকান। তো সেই কারণে তৎকালীন আমলে এই মুখোপাধ্যায় পরিবারের একটা আলাদা লেভেলের রাজত্ব বা দাদাগিরি চলতো কলকাতার বুকে। এবং এই গোপাল মুখোপাধ্যায়ের সাথে কিন্তু অ্যান্টিতে ছিল আরও কিছু মুসলিম মাফিয়াদের গোষ্ঠী। তো এইগুলো অনেক হিস্ট্রি আছে, শুধুমাত্র আমি ডাইরেক্ট অ্যাকশন ডেকে দেখিয়ে দিলাম। আর ডাইরেক্ট অ্যাকশন ডে যদি আমি অটোবায়োগ্রাফি পড়ি স্বয়ং আমাদের বঙ্গবন্ধুর, তিনি বলছেন তিনি কলকাতায় থেকে তিনি হিন্দুদেরকে সহায়তা করেছিলেন, কিন্তু এরকম কোনো রিপোর্ট কিন্তু
জানা যায় না, কারণ সোহরাওয়ার্দীর কথায় চলতেন বঙ্গবন্ধু, তাহলে আমরা ধরে নিতে পারি বঙ্গবন্ধু এর মধ্যে ইনভলভ ছিলেন। তো এটা একটা ইতিহাস, ইতিহাসের একটা অংশ। ইভেন সেই বছর মহালয়া পর্যন্ত রেকর্ড করতে পারেননি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এবং তারা যে ট্রায়ো, তারা যে তিনজন, পঙ্কজ মল্লিক, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, তারা কেউ ভোরবেলা করতে পারেননি মহালয়া রেকর্ড, বিকজ বাড়ি থেকে বেরোতে পারছিল না। তো এরকম একটা ইতিহাসকে হঠাৎ বিবেক রঞ্জন অগ্নিহোত্রী 2026-এর ভোটের আগেই কেন রিলিজ দিচ্ছে? এটা একটা বড় কোশ্চেন। এতদিন কেন রিলিজ দিলেন না? আমার বক্তব্য হচ্ছে এইটা ক্রিয়েটিভ লিবার্টি। আপনার তো ক্রিয়েটিভ লিবার্টি ছিল। আজকের যুগে একটা সিনেমাকে ব্যান করে রাখা কোনো রাজ্যে বা কোনো দেশে সম্ভব নয়, কারণ আজকের যুগে যেখান থেকে হোক আমরা সিনেমা দেখে নিতে পারবো। ইউটিউবে ব্যান করবে, অন্য কোনোভাবে আমরা দেখে নিতে পারবো। কোনো অ্যাপসে লঞ্চ হতে দেবে না, অন্য কোনোভাবে দেখে নিতে পারবো। যেমন পারজানিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পেলাম, গুজরাট দাঙ্গার উপর তৈরি ছবি পারজানিয়া, সেই পারজানিয়াকে গুজরাটের সরকার ব্যান করে রেখে দিয়েছে এবং পরবর্তীকালে 2014 সালে যখন মোদিজি এলেন সেন্ট্রালে, গোটা ইন্ডিয়াতে পারজানিয়াকে ব্যান করে দিলেন। তাই বলে কি পারজানিয়া আমরা দেখতে পাইনি? পারজানিয়া আর যারা চাইবে তারা দেখতে পাবে। আমাদের বাংলার ছবি গান্ডু, গান্ডু ব্যান আমাদের দেশে, কিন্তু গান্ডুকে কেউ দেখেনি। তো আজকের যুগে ছবি ব্যান করা বা ছবি আটকানোটাও বোকামো, কারণ ছবিকে অটোমেটিক্যালি একটা মাইলেজ দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু বিবেক রঞ্জন অগ্নিহোত্রীও যেটা দেখাচ্ছেন সেটা সত্য কাহিনী। আবার বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর উচিত হয়নি তিনি আরেকটি রাজনৈতিক দলের, মানে ডাইরেক্ট আমি নাম করে বলছি, বিজেপির মিছিলে উনি হাঁটছেন, তাহলে উনি তো আর ক্রিয়েটিভ লিবার্টি কথাটা বলার মতন জায়গায় দাঁড়িয়ে নেই। আর অপুদা কি করবে এখানে? শাশ্বত চট্টোপাধ্যায় তিনি বুঝতে পারছেন মুর্শিদাবাদের একজন সংখ্যালঘু বিধায়কের চরিত্র তিনি করছেন, এবং তার ডায়লগই যেখানে হচ্ছেন 2050 সালের মধ্যে তৈমুর চলে যাবে ভারতবর্ষের প্রথম মাইনরিটি প্রধানমন্ত্রী। তো সেখানে অপুদা কি করে বলতে পারে যে আমি জানতাম না এগুলো? এটাও একটা বড় কোশ্চেন। সাথে সাথে নেক্সট কোশ্চেন হচ্ছে যে গোপাল মুখোপাধ্যায় পরবর্তীকালে কি করেছিল? গোপাল মুখোপাধ্যায় পরবর্তীকালে মস্তান ছিল কিনা? ডক্টর বিধানচন্দ্র রায় একবার হেরে যাচ্ছিল ভোটে, সেই ভোট থেকে গোপাল মুখোপাধ্যায় জিতিয়ে এনেছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়কে। তো এসব অনেক ইতিহাস আছে, এত সহজ না ইতিহাস। কিন্তু এই ইতিহাসগুলো ভোটের আগে বের করার কি প্রয়োজন ছিল? 2021 থেকে তো 2023-24 সাল অবধি একটা ভ্যাকেন্ট সময় ছিল, সেই সময় তো বার করতে পারতেন বিবেক বাবু। না, ওনাকে ভোটের সময় বার করতে হবে, 2026 ইলেকশনের আগে। তো এক্স্যাক্টলি সমস্যাটা সব দিক থেকেই রয়েছে। ক্রিয়েটিভ লিবার্টি চাইতে গেলে তোমাকে সর্বপ্রথম নন পলিটিক্যাল হতে হবে, যেটা বিবেক রঞ্জন অগ্নিহোত্রী নয়। আর তেমনই সরকারেরও আজকের যুগে কোনো সিনেমাকে ব্যান করে বা সিনেমার ট্রেলারকে আটকে শুধু সেই সিনেমাকে এক্সট্রা মাইলেজ দিয়ে মার্কেটিং করিয়ে সেই সিনেমার প্রতি দর্শকের আরো আগ্রহ বাড়িয়ে দিলে আরেকটা অম্বিকেশ মহাপাত্রর মতন নেতা বা লিডার তৈরি হয়ে যাবে। আমি নাম করতে বাধ্য হলাম। তো এক্স্যাক্টলি এইরকম ভাবে কোনো কিছুকে আটকানো আজকের যুগে যায় না। আজকের যুগটা খুব, মানে কি বলবো, আজকের যুগে সবার হাতে পৃথিবী রয়েছে, তো সবার হাতের মুঠোয় পৃথিবী রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে আজকের যুগে এটা আন্ধির সময় নয় যে আন্ধি ব্যান করে রেখে দিয়েছিল ইন্দিরা গান্ধী, এটা আন্ধির সময় না। ইন্দিরা গান্ধীর গভর্নমেন্ট পড়ে যাওয়ার পর আন্ধি রিলিজ হয়েছিল গোটা ভারতবর্ষ জুড়ে। এসব অনেক ইতিহাস আছে, যে ইতিহাসগুলো আজকের জেনারেশন জানে না। তো এক্স্যাক্টলি হ্যাঁ, নোয়াখালী দাঙ্গা, এগুলো সব সত্য ইতিহাস। ইভেন নোয়াখালী দাঙ্গা প্রেক্ষাপটে গিয়ে মহাত্মা গান্ধীর ছাগল পর্যন্ত চুরি হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি দাঙ্গাটা হচ্ছিল কাদের সাথে? মুসলিম লীগ ভার্সেস কংগ্রেস বা হিন্দু জনসভা মহাসভা, যেটা পরবর্তীকালে বিজেপি নাম হয়।
তো তাদের সেই লড়াই তো চলছে, কিন্তু তার মধ্যে তো সাধারণ মানুষ বলি হয়ে যাচ্ছে। এবার সাধারণ মানুষের তো কেউ কারো ধর্ম দেখছে না। মুসলিম সাধারণ মানুষও মরছে, হিন্দু সাধারণ মানুষও মরছে, আর ফায়দার নেতারা তুলে নিয়ে আর ক্রিমিনালরা তুলে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। আর এই ফিল্ম মেকাররা বা এই ক্রিয়েটিভ লোকরা যারা লিবার্টির নাম করে, আমার কষ্ট লাগে মাঝে মাঝে বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর জন্য। এত কষ্ট করেও উনি আজ অব্দি একটা টিকিট অর্জন করতে পারলেন না ভোটে দাঁড়ানো। এবং খুব মুশকিলের একটা সাবজেক্ট কি, যে আলটিমেটলি খুব বাজেভাবে অপুদা ফেসে গেল এখানে। অপুদাকে নিয়ে খুব বাজেভাবে বিতর্ক হচ্ছে, সৌরভকে নিয়ে খুব বাজেভাবে বিতর্ক হচ্ছে, যেটা দেখতে খুব খারাপ লাগছে, কারণ এরা দুজন ভালো অভিনেতা। অপুদা এই মুহূর্তের একজন ন্যাশনাল স্টার, ভারতবর্ষের অন্যতম একটা ট্যালেন্টেড অভিনেতা। তো শুধু শুধু তাদেরকে জড়িয়ে ফেলা হলো একটা পাকে চক্রে। তা আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না। ছবিটা যেমন সমস্ত জেনারেশনের দেখা উচিত, কিন্তু ছবিটা ভোটের সময় আলাদা করে একটা উত্তেজনা তৈরি করবে। তবে এটাও ঠিক, আজকের যুগে কোনো কমিউনিটি, সাথে হিন্দু কমিউনিটি হোক বা মুসলিম কমিউনিটি হোক, খ্রিশ্চান কমিউনিটি হোক, শিখ কমিউনিটি হোক, কোনো কমিউনিটি সিনেমা বা ওয়েব সিরিজ দেখে ইন্সপিরেশনে কোনো দাঙ্গা বা কোনো অশান্তি করতে যায় না। আজকের যুগে সবাই ব্যবসাদার, সবাই ব্যবসা করতে এসছে, সবাই জানে আমার ব্যবসা চলবে আমার কাস্টমার, আমার ক্লায়েন্টের উপর। তো যেখানে মুসলিম ব্যবসায়ী বেশি, সেখানে যদি হিন্দু কাস্টমার হয় তাহলে সেখানে কিন্তু দাঙ্গা চট করে হবে না। আর কোথাও যদি হিন্দু ব্যবসায়ী হয় আর সেখানে যদি মুসলিম কাস্টমার বেশি হয়, সেখানে কিন্তু দাঙ্গা চট করে হবে না। এটা 2025 সাল, কেউ আবেগে ভাসে না, সময়টা খুব প্র্যাকটিক্যাল সময়। তো এক্স্যাক্টলি আমার মনে হয় এই বিতর্ককে একটা পথ দেখানো উচিত। আমাদের দেশের বাঘা বাঘা লিডাররা আছে, বাঘা বাঘা প্রত্যেকে আছে, এটা জাস্ট একটা ইতিহাস। তবে ইতিহাস রিলিজ করার সময় এটা নয় কোথাও আমার মনে হয়, ভোটের আগে। আর তার সাথে সাথে বিবেক রঞ্জন অগ্নিহোত্রী ক্রিয়েটিভ লিবার্টির কথা তখনই বলতে পারবেন যখন উনি নন পলিটিক্যাল হবেন এবং প্রোপাগান্ডা লেস হবেন, প্র্যাকটিক্যাল। মোহাম্মদ আলী জিন্নাহ জীবনে কোনোদিনও হিন্দি বা উর্দু ভাষা বলতে পারতেন না, উনি ইংলিশ ছাড়া কথা বলতে পারতেন না। ইভেন উনি বগল দাবায় করে তর্জমাকারীকে নিয়ে নিয়ে ঘুরতেন। প্রথমত মহাত্মা গান্ধী এরকম কথা কোনোদিনও বলবে না মোহাম্মদ আলী জিন্নাহকে, যে আমাদের ডিএনএ সবার এক, সবাই হিন্দু কনভার্ট হয়ে গেছে মুসলিমে। আর দ্বিতীয়ত মোহাম্মদ আলী জিন্নাহ হিন্দিতে বা উর্দুতে কখনো মহাত্মা গান্ধীকে রিপ্লাই দেবে না, দুজনেই ইংলিশে কথা বলতো। আর মহাত্মা গান্ধী, এই মোহাম্মদ আলী জিন্নাহ জীবনে ইংলিশ ছাড়া উর্দু ভাষাও বলতে পারতো না, হিন্দিও বলতে পারতো না, তর্জমাকারীকে বগল দাবায় নিয়ে নিয়ে ঘুরতো। তো অনেক মিসলিড আছে, সেই মিসলিডগুলোকে আবেগে কিছু একটা করে ফেললাম বা কারোর প্রেশারে কিছু একটা করে ফেললাম, সামনে ভোট আছে, এটা উচিত নয়। সো এক্স্যাক্টলি, তবে এটাও ঘটনা যে আজকের যুগে কোনো কিছুকে ব্যান করে রাখলে সেটা যে পাবলিক দেখতে পাবে না তা নয়, উল্টে পাবলিকের খিদে ওর প্রতি আরও বেড়ে যাবে। কারণ আমরা বরাবর জানি যে জিনিসের সবচেয়ে বেশি বাধা দেওয়া হয় সেই জিনিসের প্রতি মানুষের সাইকোলজিক্যাল কিউরিসিটি বেশি হয়ে যায়। সো যুযুধান সব পক্ষই বুদ্ধিমান, আবার এটা পিয়ার স্টান্টও হতে পারে, কোনো কিছুই বিশ্বাস করা যায় না। সাধারণ মানুষকে বলবো ঠান্ডা মাথায় থাকুন, ঠান্ডাভাবে চলুন, নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, সৌহার্দ্য বজায় রাখুন। আমরা এক ছিলাম, এক আছি, এক থাকবো। জয় বাংলা, জয় বাঙালি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। নমস্কার।